আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর তৃতীয় খণ্ড, পর্ব ৭৫। লেখিকা ডায়না ইমরোজ লাকি। রাফিদ চমকে উঠল। মানে, আর কেনই বা মেরেছে? সম্মান, মান-সম্মান এর ভয়ে। তোমার আর মোহিনীর মধ্যে প্রেম চলছিল, এটা মাস্টার আগে থেকেই সন্দেহ করছিলেন। এরপর প্রমাণও পান। তিনি মোহিনীকে অনেক বোঝালেন, তোমাকে ভুলে যেন অন্য কাউকে বিয়ে করে নেয়, কেননা তার সাথে তোমার বাবার ভালো একটা সম্পর্ক। যদি আমজাদ চৌধুরী জানতে পারতেন তবে মোহিনীকে দোষারোপ করত, মাস্টারকে দোষারোপ করত, তার সম্মান শিক্ষা নিয়ে কথা বলতেন। উনি এসব ভেবেই মোহিনী শেষবারের মতো বলে তোমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করতে। কিন্তু মোহিনী রাজি হয়নি, বরং জানায় ও ওদিন রাতে তোমার সাথে পালিয়ে যাবে, তোমাকে বিয়ে করবে। আর মাস্টার নিজের সম্মানকে রক্ষা করতে নিজের মেয়েকে বলি দিয়েছে, যেভাবে পাঠা বলি দেয়া হয়। মীরের বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরেই তিনি মোহিনীকে খুন করেন। এরপর আমাকে দিয়েই মেয়ের জানায়া সম্পন্ন করেন। পরদিন রাতে তোমরা আমাকে উনার সাথে দেখেছিলে। ওদিন উনার সাথে শেষ দেখা হয়েছে। এখন কোথায় গেছে জানি না গি। রাফিদ সবটা শোনার পর ভেঙে পড়ল। দু চোখ বেয়ে ঝরতে শুরু করে নোনা জল। মৌলবি চলে যান। আহির রাফিদের কাঁধে হাত রেখে বলল, সামলা নিজেকে। তবে তোকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমি এরকম পাষাণ বাবা দেখিনি। নিজের সম্মানের কথা ভেবে নিজের মেয়েকে কোরবানি করল। সমাজ, সভ্যতা, ধন দৌলতের কাছে এই ভালোবাসাগুলো হেরে কেন যায়? আহির নিজেই নিজেকে প্রশ্ন করল, যার উত্তর তার কাছেও নেই। দিন ফুরিয়ে বিকেলের আগমন নেমে আসে ধরণীতে। মায়া বারান্দায় দাঁড়িয়ে দ্য সাইলেন্ট ম্যানর বইটি বুকে জড়িয়ে রেখেছে। ভাবনার জগতে পাখা মেলে উঠছিল সে। সেখানে মীর ছিল। দমকা হাওয়া এসে ভাবনাটা ভাঙিয়ে দেয়। মায়া ভাবনার জগত থেকে ফিরে আসে। বইটি বুকে থেকে সরিয়ে দেখে। আলতো হাতে ছুঁয়ে দেয়। ভাবে সুফিয়ান হায়দারের কথা। মানুষটি জীবনে কিছুই পেল না। আক্ষেপ নিয়েই জীবনের ইতি টানল। ফারদিনাকে শেষবারের মতো দেখেনি, ছুতে পারেনি। তার সন্তানকে দেখেনি। অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তার জীবন। তার রক্ত বইছিল মীর এর শরীরে। ভাবতেই অবাক হচ্ছে মায়া। কিন্তু যখনই তার মনে পড়ল তার স্বামী আর দুনিয়াতে নেই, বুকটা কেঁপে উঠে। তৃষ্ণা আসে তার ঘরে। আজকাল মায়া তৃষ্ণার সাথেও খুব একটা মিশে না। কারো সাথে তার কথা বলতে ভালো লাগে না। গতকাল থেকে গৌরীকে খুঁজেছে। হঠাৎ মনে পড়ে তার কথা। সবাই বলে গৌরী কোথাও চলে গেছে। মায়া আবার একজনকে বোধহয় হারিয়ে ফেলেছে। কষ্ট হচ্ছিল তার। তৃষ্ণা মায়ের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। বল, সারাদিন মন ভার করে বসে থাকিস? এভাবে থেকে তো বেঁচে থেকেও মরে যাবি। চল বাইরে থেকে ঘুরে আসি গি। মায়া মাথা নাড়িয়ে বলে সে যাবে না। তৃষ্ণা আবার ও বল, না বলিস না। চল দেখ, তোর জন্য কারোরই মন ভালো নেই। মীর ভাইয়া চলে যাওয়ার পর থেকে সবার অবস্থা নাজেহাল। তার উপর তুই এরকম থাকলে তারা কিন্তু আরও কষ্ট পাবে। তাই নিজেকে একটু সময় দে। আর ডাক্তার, হাকিম তারা বলেছেন তোকে হাসাতে, ভালোবাসা দিতে। এমন কোনো ঘটনা তোর চোখের সামনে ঘটুক যাতে তুই কথা বলিস কি বলে তৃষ্ণা হাসে। মায়া কোনো প্রতিক্রিয়া করছে না। ঘুরে ফিরে দ্য সাইলেন্ট ম্যানর বইটি দেখছে। তৃষ্ণা গাল বাকিয়ে ব্যথিত হাসি হেসে বলল, এটা দেখে আর কি হবে, সব তো শেষ। সুফিয়ান হাজদার শেষ কি বলতে চেয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ জানে না। তিনি বিদেশের মাটিতে এত বছর কেন ছিলেন কেউ জানে না গি। মায়া ঘন দম ফেল। তখন শালুক ও এই প্রশ্নের জবাব দিতে পারেননি। শুধু বলেছিলেন সুফিয়ান হাজদার একজন রহস্যময় মানব ছিলেন। মায়ের আফসোস হচ্ছে সবকিছু অজানা বলে। রহস্যময় মানবের সবকিছু কি রহস্যই থেকে যাবে? মায়া বলল, চল যাই। উত্তরের ওদিকে যাব। জঙ্গলটা শুনেছি কেটেকুটে আবার সাফ করেছে। সুন্দর দেখায় এখন আরও। তুই এই সাদা রঙের শাড়ি বদলে নে। আমিও তৈরি হয়ে আসছি কে বলে তৃষ্ণা চলে গেলেও মায়ার বাইরে বের হওয়ার এতটুকু আগ্রহ নেই। সে বারান্দা ছেড়ে ঘরে এসে খাটের উপর বসে বইটা পাশে রেখে দেয়। মীরের কথা ভাবতেই বালিশের নিচে হাত ঢুকিয়ে তার দেয়া বাঁশিটি বের করে। চোখের মৃদু জল এসে বাঁশিতে পড়ল। মায়া তাৎক্ষণিক মুছে ফেল। এমন সময় শালুক আসেন এক গ্লাস দুধ নিয়ে। তখন দেখেছিলেন মায়ের শরীরে জ্বর। তিনি দুধটা টেবিলে রেখে বাঁশিটি দেখে কিছুটা আশ্চর্য হয়ে বললেন, বাঁশিটা কোথায় পেলি? কত সুন্দর, কে দিয়েছে?
মায়া শালুকের প্রশ্নে বিব্রত হয়। মীরের বলা অনুযায়ী বাঁশিটি শালুক দিয়েছেন, তবে তার অবাক হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছে না সে। এরপর ইশারায় বলল, বাঁশিটা মীর দিয়েছিল, আর তুমিই তো তাকে এটা উপহার দিয়েছ। শালুক নির্বাক হয়ে বললেন, আমি কেন ওকে বাঁশি দেব? ও তো বাঁশিই বাজাতে পারে না। মায়া বোঝায়, উমা তুমি কি নিশ্চিত? হুম, শতভাগ। মীর কখনো বাঁশি ছুঁয়ে দেখেনি, আর ও বাঁশি বাজাতে পারে না নিশ্চিত। হয়তো সুফিয়ান হাজদার বাজাতে পারতেন, তবে মীর দেখতে এবং ব্যক্তিত্ব সুফিয়ান হাজদার অর্থাৎ বংশের মতো হলেও বাঁশি ও কখনো বাজাতে পারত না। মায়া শালুকের কণ্ঠে এহেন কথা শুনে আকস্মিক হকচকিয়ে গেল। মীর তার সাথে মিথ্যা বলেছে। কিন্তু কেন বলেছে? তাহলে জঙ্গলে সেদিন কার বাঁশির সুর শুনেই বা মায়া ছুটে গিয়েছিল? মীরের কাছে এরূপ বাঁশি কিভাবে এল? মায়া একাধিক প্রশ্নে জর্জরির হয়ে গেল। শালুক হাতে দুধটা নিলেন, বললেন, দুধটা খেয়ে নে। মায়া এক ধ্যানে শুধু চেয়ে চেয়ে দেখছে বাঁশিটি। মীরকে অবিশ্বাস করবে নাকি নিজেই নিজের প্রশ্নের জবাব খুঁজবে, কিচ্ছুটি তার মাথায় আসছে না। শালুক মেয়ের অভিব্যক্তি দেখে দুধটা পাশে রেখে বলেন, দুধটা খেয়ে নিস বলে চলে যান তিনি। মায়া পুনরায় ভাবনার জগতে ডুবে গেল। একটা স্বপ্ন ভেসে উঠে। সকাল হয়েছে। সে সকালের পাখিদের কলকাকলিতে ঘুম থেকে উঠে যায়। শরীরে তখনও বিয়ের সাজ। পাশে তাকিয়ে দেখে মীর ঘুমাচ্ছে। সে হাসে তাকে দেখে। ঠিক কিছুক্ষণ পর রোদের কড়া ঝিলিকে ঘুম ভাঙে মীরের, আর সে মায়াকে আদুরে হাতে স্পর্শ করে কাছে টেনে নেয়। মায়া ফিরে আসে ভাবনার জগত থেকে। পাশে তৃষ্ণা। সে বলল, তুই কাপড় বদলাসনি? আচ্ছা, বদলাতে হবে না, এই অবস্থায় চল। শুধু উপর থেকে একটা শাল জড়িয়ে নেক। তৃষ্ণা বলা শেষে নিজেই জড়িয়ে দেয়া। শেষ বিকেলের উষ্ণতা ছুঁয়ে দেখছে যেন মায়া আজ অনেক দিন পর বাইরে বেরিয়েছে। দেহটা তার প্রকৃতির মাঝে হলেও মনটা তার মীরের কাছে। আর ভাবছে, মীর বাঁশি বাজাতে পারে না, তবে বাঁশি কেন উপহার দিল তাকে? কেন বল এই বাঁশি ছোট্ট মা দিয়েছে? পথে পথে পা বাড়াতেই এসব ভাবছে। উত্তরের জঙ্গলে যাওয়ার জন্য দুটো পথ, একটা চা বাগান, অন্যটি বাজারের পথ, যেখান থেকে মানুষ সচরাচর যাতায়াত করে। তারা চা বাগান ধরে হাঁটছে। দুই ধারে চা বাগান, মাঝখানে তারা দুজন। কিছু দূরে চোখ মেলে তাকালে দেখা যায় ঢালুতে পাহাড়। কিছু মেয়েরা চা তুলছে। মায়া ঘাট ঘুরিয়ে দেখছে। তৃষ্ণার বেশ আনন্দ হচ্ছে। এত সুন্দর প্রকৃতির মাঝে যে কারো মন ভালো হবে, কিন্তু যদি হয় বিষাদ ভরা মন, সে মন কি আর ভালো হয়? মায়া ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। কিছু দূর চলে যাওয়ার পর মায়ের পা থমকে যায় বাঁশির সুর শুনে। তারা এতক্ষণ চা বাগান অতিক্রম করে চলে এসেছে উত্তর এর জঙ্গলের দিকে। সূর্য হেলে পড়তে শুরু করেছে তার সবটুকু তাপ বিসর্জন দিয়ে। পশ্চিমে সূর্যের রশ্মি ঢলে পড়ার সাথে সাথে ভেসে আসে সুর। আজকের সুরও তৃষ্ণা শুনতে পাচ্ছে। তারা দুজন একে অপরের সাথে চোখাচোখি করল। মায়া কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তৃষ্ণা বলল, ও সেই বাঁশির সুর, যে সুর শুনে তুই আর আমি সেদিন রাতে বের হয়েছিলাম। চল, আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে। বলে তারা পা চালিয়ে হেলে পড়া সূর্যের আলো ধরে সামনে এগোতেই শব্দ আসল অশ্ব দৌড়ের টকটক আওয়াজ। তারা দাঁড়িয়ে পড়ল। কোথাও কাউকে দেখতে পাচ্ছে না। মায়া হন্তদন্ত হয়ে জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করল। তার চোখ দুটো অস্থির হয়ে উঠছে। রাগ ও হচ্ছে। আজকে এই বাঁশিওয়ালাকে দেখতেই হবে তার। তৃষ্ণা অন্যদিকে খুঁজছে। মায়া হাঁটতে হাঁটতে জঙ্গল পার হয়ে পাহাড়ের শেষ পর্যায়ে এসে দাঁড়াল। কোথাও সেই বাঁশিওয়ালাকে দেখতে পেল না। ব্যর্থ সে। ব্যথিত হয়ে আকাশের দিকে তাকিয়ে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে। এমতাবস্থায় পাহাড়ের নিচের দিক থেকে একটা সাপ ফনা তুলে তার দিকেই তাকিয়ে আছে দেখতে পেল। সে আহত হল। ভয়ে চুপসে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একবার ভাবে ভুল দেখছে, হ্যালুসিনেশন হচ্ছে। ভেবে চোখ বন্ধ করে চেয়ে দেখল, ভুল নাই, সাপ। সাপটি হঠাৎ করে তার দিকে তেড়ে আসতে শুরু করে। সে দিকবিদিক হারিয়ে পেছন ঘুরে ছুটতে শুরু করলেই অচেনা কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সে চোখ তুলে তাকায় তার দিকে। মাথায় পাগড়ি, পরনে শিকারীর পোশাক, পায়ে বুট জুতো, পাগড়ির আঁচল দিয়ে মুখটি ঢেকে রাখা। শুধু স্পষ্ট চোখ দুটো দেখা যাচ্ছে, যার চোখে পৃথিবীর সমস্ত মায়া যেন ঢেলে দেওয়া হয়েছে। যুবকটি সুঠাম দেহের অধিকারী, বেশ লম্বা। যুবকটি মায়ের দিকে হাত বাড়াতেই মুখের উপর থেকে পাগড়ির আঁচলটা সরে যায়।
উজ্জ্বল শ্যামবর্ণের যুবক, জোড়া ভ্রু, খোঁচা খোঁচা চাপদাড়ি, ঠোঁট দুটো মোটা গোলাপি। নিশ্চয়ই ধূমপান করে না। মায়া এই জঙ্গলে দ্বিতীয়বার জিন রূপী মানুষ দেখছে, নয়তো বাস্তব জিনরাই বোধহয় সুদর্শন হয়। মায়া যুবকটিকে অতিক্রম করে তাকায়। একটা লাল রঙের অশ্ব দাঁড়িয়ে। যুবকটি মায়াকে থু হয়ে চেয়ে থাকতে দেখে বলল, কি দেখছ? মাটিতে বিচ্ছু ছিল। উঠে এসো তাড়াতাড়ি। কি মায়া হাতটি ইতস্তত বোধ করে বাড়িয়ে উঠে এল। ঘুরে সাপটিকে দেখল। যুবকটি মায়ের দৃষ্টি লক্ষ্য করে সাপটিকে দেখে বলল, মেয়েদের দুর্বল পেয়ে ওদের পেছনেই ছুটিস কেন? সাহস থাকে তো আমার পেছনে ছুটে দেখিস। বলে থামতেই সাপটি চলে যায়। মায়া যুবকটিকে দেখছে। তার শাড়িতে মাটি লেগে আছে। যুবকটি মায়াকে পর্যবেক্ষণ করে বলল, ভয় পেয়েছ? মায়া যুবকটিকে দেখে হা হয়েই আছে। তখন তৃষ্ণা মায়াকে খুঁজতে খুঁজতে চলে আসে। সেও যুবকটিকে দেখে। তৃষ্ণা বিষম খেয়ে উঠে। বলল, ও আপনি বাঁশি বাজাচ্ছিলেন? সন্দেহ আছে? লুকিয়ে লুকিয়ে কেন বাজান? অচেনা বাঁশিওয়ালা সবসময় লুকিয়েই থাকে গি। তবে আজ কেন সামনে আসলেন? একটা ফুলকে পাহাড়ের শেষ সীমান্তে দৌড়ে আসতে দেখেছি। যেভাবে বেখেয়ালিভাবে দৌড়াচ্ছিল ভেবেছিলাম নিচে পড়ে যাবে। ওকে বাঁচাতে ছুটে এসেছি। সৌভাগ্যক্রমে তোমরা আমাকে দেখেছ। তোমাদের ভাগ্য অতি ভালো, তাই আপনাকে দেখতে ভাগ্য দরকার হয় বুঝি। আমার মতো সুদর্শন যুবককে একনজর দেখার জন্য নারীরা কৌশল অবলম্বন করে। সেই তোমরা অতি সহজে দেখে ফেলেছ গু। আমার বোনকে বাঁচানোর জন্য ধন্যবাদ গু। যাকে বাঁচালাম সেই তো ধন্যবাদ দিল না গি। ও কথা বলতে পারে না। হঠাৎ শক পাওয়াতে কথা বলা বন্ধ হয়ে গেছে গি। যুবকটি মায়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল। বল, সুন্দরী রমণীরা কথা না বলতে পারাটাই ভালো। যেমন খুশি যেভাবে খুশি নাচানো যায় এরকম ভাবলে বউ জুটবে না গি। তৃষ্ণার মুখে কথাটি শুনে যুবকটি শব্দ করে হেসে উঠল, যেন বহুদিন পর হাসছে। হাসির সময় ডান দিকের একটা দাঁত দেখা গেল, সরুকার দাঁত, যেটা যুবকটির সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। থেমে যুবকটি বলল, বিয়ে করার জন্য মেয়েরা লাইন বেঁধে দাঁড়িয়ে আছে। শুধু আমার সম্মতি দরকার। অপেক্ষা কেন, করে ফেলেন। যুবকটি কিছু বলল না। তার অশ্ব হ্রেষাধ্বনি তুল। যুবকটি অশ্বের দিকে চেয়ে বলল, ডাকাডাকি করিস না। আসছি। থামতেই চোখ পড়ে মাটিতে। মায়ের গায়ের শালটা মাটিতে পড়ে আছে। যুবকটি নুইয়ে শালটা উঠিয়ে ঝেড়ে মায়ের শরীরে জড়িয়ে দিতেই মায়া হাত দুটো বুকের কাছে চেপে ধরে। যুবকটি তারপরও শালটা জড়িয়ে দিয়ে বলল, শোনো মেয়ে, আমার মেয়েদের শরীরের প্রতি অবৈধ লোভ লালসা কাজ করে না। টানে না আসবে আমায়। যাও, সোজা বাড়ি ফিরে যাও। আর কখনো বেখেয়ালিভাবে দৌড়াদৌড়ি করবে না গি। সে কি তার হুঁশিয়ারি? নিখুঁত কণ্ঠ, নিখুঁত চাহনি, অভিব্যক্তি, সবকিছু যেন দ্য সাইলেন্ট ম্যানর বইটির সেই অমর ছদ্মবেশী রাখাল বাঁশিওয়ালার মতন। তবে ইনি কে? ভাবছে মায়া। তৃষ্ণা বলল, আপনার নাম কি? আমার চিরচেনা নাম, অচেনা বাঁশিওয়ালা। আমাকে তো তোমরা এই নামেই চিনতে। এখনো এই নামেই চিনে রাখো গো। তবু প্রতিটি মানুষের একটা নাম থাকে। আপনার নামটা জানার আগ্রহ জন্মাল। তৃষ্ণা বেহায়ার মতো করে জানতে চাইছে। যুবকটি বলছে না। তার বাঁশিটির যত্ন নিচ্ছে। তৃষ্ণা মায়ের দিকে তাকাল। মায়াও তাকায়। তবে সে কিছু বলতে পারছে না। তবু অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে। সেদিন জঙ্গলে কি সেই বাঁশি বাজিয়েছে? এরপর সেই রাতে যেদিন তারা ছুটে গিয়েছিল, সে কি সুফিয়ান হাজদারের বংশধর? মায়া একটা প্রশ্নও করতে পারছে না। তৃষ্ণা পুনরায় বল, নামটা বলবেন না? সন্ধে হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে যাও, নয় ক্ষুধার্ত পশু হানা আনবে গি। তৃষ্ণা এবার একটু বিরক্ত হয়ে বলল, ও সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন না। না, মেয়েদের সাথে এত কথা বলার রুচি নেই, বিশেষ করে তোমার সাথে। নাক বোচা বোকা মেয়ে কি? তৃষ্ণা অপমান বোধ করল। তখন মায়ের ঠোঁটে না চাইতেও এক প্রকার হাসি জন্মে, পরক্ষণেই ডুবে যায়। যুবকটি এই হাসি আড়ালে দেখে নেয়। তৃষ্ণাও দেখে। আজ কতদিন পর মায়া হাসল। তৃষ্ণা এবার যুবকটির দিকে এগিয়ে বলল, সত্যিই আমি অসুন্দর? যুবকটি বাঁশির দিকে তাকিয়েই জবাব দেয়, কি খুব সুন্দর গু। ধন্যবাদ গু। যুবকটি মাথা তুলে তৃষ্ণাকে রেখে মায়ের দিকে চেয়ে বলল, ওর হাসি সুন্দর, তুমি না ঘি। যুবকটি অশ্বের পৃষ্ঠায় চেপে বসে পাগড়ির আঁচল দিয়ে মুখটি পুনরায় ঢেকে নেয়।
তৃষ্ণা পেছন থেকেই জিজ্ঞেস করল, আপনার নামটা বলে যান। আমি না, আমার বোন জিজ্ঞেস করেছে। যুবকটি অশ্ব থেকেই পেছন ঘুরে তাকাল। বলল, গো, আমি শ্যামপুরের নওয়াব শেহজাদাগি বলে শেহজাদা চলে যায়। তৃষ্ণা বলল, দেখতে তো রাজকুমারের মতোই। 3 অন্যদিকে নিষ্ঠুর কাবির হোসেন ওরফে সম্রাট নিষাদের বংশধরের একজন লুকিয়ে আছে অন্ধকার একটি ঘরে। সে কি সত্যিই লুকিয়ে আছে, নাকি তার বাসস্থান এটি? তীব্র অন্ধকারে তার ছায়া মূর্তিটি একটি ঘরে পা রাখে। ঘরটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে হয় অন্ধকারটি শুধু আলোহীন নয়, নতুন কিছুর বার্তা। দরজাটি পেছনে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, অথচ কেউ ছুঁয়েছে এমন শব্দ শোনা যায় না। তালার ভেতর থেকে ক্ষীণ একটা ক্লিক শব্দ বের হয়, যেন ঘরটি নিজেই তার শিকারকে ভেতরে আটকে ফেলেছে। বাতাস এখানে ঠান্ডা নয়, স্যাঁতসেঁতে ও ভারী। শ্বাস নিলে বুকের ভেতর অদ্ভুত চাপ পড়ে, মনে হয় বাতাসে ধুলোর চেয়েও বেশি কিছু ভাসছে। দেয়ালগুলোতে নখের আঁচড়ের মতো দাগ, পুরনো কিন্তু খুব গভীর, যেন কেউ একসময় বেরোবার জন্য মরিয়া হয়ে খুঁড়েছিল। ছাদের কোণে জমে থাকা কালো ছায়া ধীরে ধীরে নড়ে ওঠে, আলো না থাকলেও তার গা ছমছমে উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। হঠাৎ মেঝে থেকে একটি শব্দ, চামড়া টানার মতো কিচকিচে আওয়াজ। তাকালে কিছু দেখা যায় না, কিন্তু শব্দটা আবার হয়, এবার আরও কাছে। ভাঙা আয়নাটির দিকে তার চোখ পড়ে। চোখ পড়লে মনে হয় প্রতিবিম্বে নিজের মুখটা এক মুহূর্তের জন্য বদলে গেছে। চোখের নিচে গভীর অন্ধকার, ঠোঁটের কোণে এমন এক হাসি যা নিজের নয়, শয়তানের। দেয়ালের ভেতর থেকে যেন ফিসফিসানি আসে। শব্দগুলো স্পষ্ট নয়, তবু মনে হয় কারো নাম ডাকা হচ্ছে, ধীরে, জেদি স্বরে। ঘড়ি নেই, তবু সময় থমকে আছে বলে মনে হয়। কেননা ঘরটিতে দিনের আলো ঠুকে না বলে সময় ধরা যায় না। কাবির এগিয়ে যায় একটু ঘুটঘুটে অন্ধকার ঘরে। ঘরটি খুললে দেখা যায় ছোট ক্ষুদ্র একটি বাল্ব জ্বলছে কারো মাথার উপরে। সেই আলো সঙ্গী করে একজন বাঁধা অবস্থায় পড়ে আছে চেয়ারে। হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা, গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি, পুরো শরীর রক্তের আঘাতের চিহ্ন। তার মুখটি অন্ধকারে ছেয়ে আছে। কাবির একটা চেয়ার টেনে বাঁধা মানুষটির সামনে বসে, হাতে এক গ্লাস মদ নীল ছুঁড়ে মারে তার সামনের বাঁধা যুবকটির মুখে। হঠাৎ মুখে মদ পড়ায় যুবকটি ধাপ করে জাগ্রত হয়। চোখ দুটো লাল, কপাল থেকে রক্ত ঝরছে, ঠোঁটে রক্ত। কোনোভাবে ক্লান্তি চোখে কাবিরের দিকে চেয়ে বলল, সুজোরের বাচ্চা, আমাকে আটকে রেখেছিস কেন? তোকে তিলে তিলে মারব বলে কি বলে? কাবির আনন্দের হাসি হাসে। ক্লান্ত চোখে যুবকটি জেদি স্বরে কেটে কেটে বলল, মীর জাহানশন ওরফে মীর হাজদারকে হত্যা করা এত সহজ নয়। মীর কথাটা শেষ করতে না করতেই কাবির উঠে বেত দিয়ে মীরকে আঘাত করতে শুরু করে রাগে আক্রোশে। মীর শত চেষ্টা করেও হাত দুটোর বাঁধন খুলতে পারল না। শেষ বেতের আঘাতটা পুরো মাথা জুড়ে লাগে। সে কাত হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখে রক্ত, থুথু করে রক্ত ফালা। কদিন ধরে তাকে এভাবে আটকে রেখেছে বুঝতে পারছে না। এখানে রাত দিন বোঝা যায় না। গলাটা শুকিয়ে গেছে তার। শয়তানের কাছে জল চাইতেও ইচ্ছে করছে না, তবু চাওয়া দরকার। বাঁচতে হলে লড়াই করতে হবে, কিন্তু এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা সে খুব একটাও দেখতে পাচ্ছে না। আপাতত জল দরকার। কাত হওয়া মাথাটা তুলে ঘন ঘন দম ফেলে বলল, একটু জল দে। খুব জল তেষ্টা পেয়েছে। কাবির একজন অনুচরকে ডেকে বললেন, কি ওর মুখে মদ ঢেলে দে। অন্তর্বিরতি, গঠনমূলক মন্তব্য আশা করছি। আর হ্যাঁ, যারা জন্য অপেক্ষা করছো সে এন্ট্রি নিতে পারে পরবর্তী পর্বে।